গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন বিজন কুমার ঘোষের লেখা শালবনের কান্না। আমার বাবা যখন দেবীগঞ্জ এস্টেটে চাকরি নিয়ে যান তখন আমার বয়স 10 কি 12, ক্লাস 6 কি 7-এ পড়ি। সেসব আজ বহুদিন আগের কথা। আন্দাজে ঠিক ঠিক বলতে পারবো না, মনে মনেই হারিয়ে ফেলছি। তবে বছর 35-40 তো হবেই। কোন মাসে দেবীগঞ্জে এসেছিলাম মনে পড়ে না আজ, তবে নতুন জায়গার বিচিত্র স্পর্শ, বর্ণ, গন্ধ আমার মনকে ব্যাকুল করেছিল। সেই ব্যাকুলতা আজও আমার স্মৃতির ভাঁড়ারে তলানি হিসেবে পড়ে রয়েছে। সুদীর্ঘ 40 বছর পর স্মৃতি ছেঁচে আমাকে সেই সব দুঃসহ দিনগুলিকে দিনের আলোয় তুলে আনতে হচ্ছে। তাই এখানে ওখানে সাধারণ ব্যাপারে কিছু ভুলচুক থেকে যেতে পারে, পাঠক নিজ গুণে ক্ষমা করবেন। বেশ মনে পড়ে, দেবীগঞ্জে যখন এলাম তখন শীতের শেষ, বসন্তের শুরু। মাঠে মাঠে প্রচুর হাওয়া ছিল, প্রচুর মিষ্টি রোদ ছিল, আর ছিল পাখির কণ্ঠে অফুরন্ত গান। আমরা মুগ্ধ হয়ে গেলাম দেবীগঞ্জে পা দেবার সঙ্গে সঙ্গে। বস্তুত এত আগুন আমরা কোথাও দেখিনি। যেদিকে তাকাই শুধু স্তূপীকৃত আগুন। আমাদের বাড়ির আশেপাশে, নদীর ধারে যাবার রাস্তায়, মাঠে মাঠে যে এত কৃষ্ণচূড়ার গাছ, আর তাতে যে এত ফুল ফুটতে পারে আমরা তা জানতাম না। তাই অবাক হয়ে দেখতাম সারা সকাল, দুপুর, সন্ধ্যা। এত সুবিধাও আমরা যে জায়গায় ছিলাম সেখানে ছিল না। 1/2 মাইলের ভেতর হাই স্কুল, 5 মিনিটের ভেতর হাট, 10 মিনিটের ভেতর বাজার, দেব মন্দির, চ্যারিটেবল ডিসপেন্সারি, এসব তো ছিলই। আর ছিল পদ্মা নদী, পুকুর, মিষ্টি জলের ঝিল, আর ঝাউ গাছের শোঁ শোঁ শব্দ। কিন্তু এ তো বাহ্য। ভালো লাগার আরও উপকরণ আমাদের জন্য মজুদ ছিল। এস্টেটের বাবুদের যতগুলি কোয়ার্টার ছিল তার ভিতর আমাদেরটাই সর্বোত্তম। পজিশন সবচেয়ে ভালো, তবে আশ্চর্যের বিষয় আমাদের জন্যই নাকি কোয়ার্টারটা 4 বছর ধরে খালি পড়েছিল। অন্য বাজে কোয়ার্টারে সবাই গিয়েছে, তবু এখানে কেউ আসতে চায়নি। ছবির মতো এমন সুন্দর কোয়ার্টারে ঢুকতে ঢুকতে তাই মনে করলাম আমাদের প্রতি ঈশ্বরের অসীম করুণা, না হলে কিছুতেই সম্ভব হতো না। কিন্তু বিস্ময়ের তখনও শেষ হয়নি। দক্ষিণ দিকের জানলাগুলি খুলে দিয়ে বাবা আমাদের ডাক দিলেন। তার গলার স্বর তখন কাঁপছিল। আমরা অবাক হয়ে গেলাম জানলা দিয়ে মুখ বাড়িয়ে। আমাদের প্রত্যেকের মুখ দিয়ে একসঙ্গে আহ শব্দ বেরিয়ে এলো। সমুদ্রের মতো সবুজ যেন আকাশের সঙ্গে মিশে গিয়েছে। সত্যি এমন ঘন শালের বন আমরা কোথাও দেখিনি। আমাদের বাড়ি থেকে 1/2 মাইল দূরে বনটা। বসন্তের শুরুতে সবুজ পাতার নেশায় মাতাল হয়ে উঠেছে। কি সুন্দরী না দেখতে। শালবনের পরেই পদ্মা নদী। সারাদিন এলোমেলো হাওয়া উড়ত সেখানে। আমরা বই ফেলে উদাস হয়ে সেই দিকে তাকিয়ে থাকতাম। সত্যি শালবন আস্তে আস্তে আমাদের সমগ্র সত্তাটিকে এমনভাবে গ্রাস করতে আরম্ভ করল যে আমরা পাগল হয়ে যেতে লাগলাম দিন দিন। পড়াশোনা ফেলে সময় নষ্ট করার জন্য বাবা মাঝে মাঝে বকেন, জানলাগুলি বন্ধ করতে যান, কিন্তু বন্ধ করা হয় না আর। অবাক হয়ে তিনিও তাকিয়ে থাকেন। শালের বনে তখন ঘুঘু পাখির ডাক। বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ শোনেন, তারপর জামার বোতাম লাগাতে লাগাতে অফিসে চলে যান। এর কিছুদিন পর নববর্ষ। পাড়াগাঁ হলেও তখনকার দিনে দেবীগঞ্জে রীতিমতো উৎসব পড়ে যেত 1 বৈশাখ উপলক্ষে। ডাক্তারখানার মাঠে মেলা বসত, অনেক দূর থেকে দোকান পসরা আসত। দেবীগঞ্জ তখন মুহুর্মুহু বাঘের গর্জনে চমকিত। আমরা নাওয়া খাওয়া ফেলে বাঘের খাঁচার চারপাশে ঘুরঘুর করতাম। সুযোগ পেলে সার্কাসওয়ালা এদিক ওদিক গেলে কাঠি দিয়ে খোঁচা দিতাম। আর কি গর্জন! সেবার আমরা যখন ডাক্তারখানার মাঠে এই কাজে নিয়োজিত,
বাবা হঠাৎ পেছন থেকে ডাক দিলেন। আমরা গুটি গুটি ঘরে ফিরে এলাম। পাশের গ্রাম কল্যাণপুর থেকে আচার্যমশাই এসেছেন। তিনি আমাদের বর্ষফল শোনাবেন। এস্টেট পাড়ায় প্রতি বছরই তিনি আসেন, কুষ্টি ঠিকুজিও তৈরি করে থাকেন। এবার বছরটা নাকি খুব খারাপ যাবে, 2 গুণ আয় 3 গুণ ব্যয়, শূন্য স্থিতি। বর্ষফল শোনানো শেষ হলে আচার্যমশাই হঠাৎ বলে উঠলেন, এস্টেট পাড়ায় এত বাড়ি থাকতে শেষকালে এই বাড়িটা পছন্দ করলেন? বাবা উত্তর দিলেন, আমার ভাগ্য। আপনার দুর্ভাগ্য। বাবার চোখে চোখে তাকালেন আচার্যমশাই। আর যাই করুন, কাজটা ভালো করেননি ঘোষমশাই, বাড়িটার বদনাম আছে। বাবা বললেন, আমি কোনো কুসংস্কার মানি নে। ভালো কথা, খুব ভালো কথা। মানবেন কেন? আপনারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত। তবে কিনা একটা গল্প থাক, ও গল্প শুনিয়ে ছেলে মেয়েদের আর ভীতু করবেন না। আমরা বেশ আছি এই বাড়িতে। কিন্তু আমরা ততক্ষণে অজানা রহস্যের সন্ধান পেয়ে গেছি। শালবনের হাওয়ার মতো উতলা হয়েছি সঙ্গে সঙ্গে। সমস্বরে চেঁচিয়ে উঠলাম, বলতেই হবে গল্প, কিছুতেই শুনব না। না না, বলতেই হবে। আচার্যমশাই হাসেন, তোদের বাবাকে জিজ্ঞেস কর, আমাকে কেন? আমরা তক্ষুনি বাবাকে ধরে পড়লাম। একটু ভীতু হব না বাবা, তোমার গা ছুঁয়ে বলছি, আমরা আগের মতোই সাহসী থাকব। বাবা এবার হেসে ফেললেন। আচার্যমশাই বললেন, এটা সাধারণ গল্প ঘোষমশাই, সবাই জানে, ভয় পাবার মতো কিছু নেই এতে। তাহলে বলুন। আমরা উৎকর্ণ। বাবাও একটা চেয়ার টেনে বসলেন। গল্প বলতে গিয়ে আচার্যমশাই হঠাৎ জানলার দিকে তাকালেন। খানিকক্ষণ চেয়েই রইলেন সেদিকে। শালের বনে বনে তখন নতুন বছরের প্রথম আলো পড়েছিল। কচি পাতাগুলোকে আরও সবুজ, আরও উজ্জ্বল হয়ে কি অপরূপী না দেখাচ্ছিল। আকাশের টুকরো টুকরো মেঘ, সেই জন্যে বুঝি ঈষৎ বাতাস উঠেছিল শালবনের ভেতর। আচার্যমশাই গলা খাঁকারি দিলেন, তারপর শুরু করলেন, ভয় পাবার কিছু নেই ঘোষমশাই। বাংলাদেশে আগে আগে হামেশাই এরকম গল্প শোনা যেত। ইংরেজদের শাসনে এখন তো অনেক কমেছে। ডাকাতের গল্প বলছেন তো? বাবা বললেন। হ্যাঁ, ওই যে শালের বন দেখছেন, বহুকাল আগে ওখানে একদল ভয়ঙ্কর ডাকাতের আস্তানা ছিল। সাঙ্গপাঙ্গ আরও অনেক ছিল, কিন্তু লিডার ছিল 3 জন। পদ্মা নদী দিয়ে যত বড় বড় নৌকো যেত, আশেপাশে যত বড় লোক ছিল, জোরদার ছিল, জমিদারের খাজনা ইত্যাদি লুট করাই ছিল ওদের পেশা। সব জায়গাতেই যে সহজভাবে এসব হতো তা নয়, বাধা পেত নিশ্চয়ই মাঝে মাঝে, কিন্তু মানুষ খুন করা ওদের কাছে কচু গাছ কাটার মতোই সহজ। আতঙ্কে তখনকার দিনে এসব অঞ্চলে সন্ধ্যের পর কেউ বেরোতো না। ওই যে শালের বন আগে আরো অনেক ঘন, আরো বিশাল ছিল। এখন তো অনেক জমি বের করে নেওয়া হয়েছে। তখন ওই বনে কাঠুরেরা কাঠ কাটতে যেত, বুনোরা টিয়া পাখির ছানা ধরতে যেত। কিন্তু ওরাই বুঝতে পারেনি এই বনের ভেতরেই সেই বিখ্যাত দলটি বাস করে। দিনের বেলায় গভীর জঙ্গলের ভেতর ডাকাতেরা ঘুমতো, আর রাত্রিবেলা বেরোতো অভিসারে। এই পর্যন্ত বলে আচার্যমশাই থামলেন। আমাদের ওপর দিয়ে বন কবুতরের ঝাঁক নদীর দিকে উড়ে গেল। বাবা একবার হাত ঘড়িটার দিকে তাকালেন। আচার্যমশাই বলতে লাগলেন, একবার ডাকাতেরা কোত্থেকে একটা সুন্দর ছেলে বিক্রির জন্য অপহরণ করে আনে। এতদিন টাকা পয়সার ভাগবাটোয়ারা নিয়ে কোনো বিবাদ বাধেনি, কিন্তু এবার তার সূত্রপাত হল। 3 জন নেতাই একসঙ্গে দাবি করে বসল, টাকার ভাগ ছেড়ে দিচ্ছি, কিন্তু ছেলেটি আমার চাই। কেউ কারো থেকে কম যায় না। সাধারণত এক্ষেত্রে যা হয়, আশ্চর্যের বিষয় এখানে তা হল না। জোর যার মুল্লুক তার, এ কথা কেউ বলল না। একদিন কাঠুরেরা গভীর জঙ্গলের ভেতর 3টি গলিত দেহ আবিষ্কার করল। 3টি দেহই গাছের ডালে ঝুলে রয়েছে। কি বিভৎস মূর্তি!
দুর্গন্ধে রাজ্যের মাছি উড়ে বেড়াচ্ছে ভন ভন করে। 3-4 দিনের বাসি মরা বিষ পিঁপড়ের সারি মাংসের লোভে গাছ বেয়ে উঠছে। শকুনেরা খুবলে খেয়েছে, ফাঁসি নিয়েছে ওরা। ব্যাপারটা জানাজানি হতেই পুলিশ এলো, সাঙ্গপাঙ্গদের কয়েকজন ধরা পড়ল, ছোটখাটো একটা কালী মন্দির আবিষ্কার হলো বনের ভেতর। কিন্তু ছেলেটির কোনো খোঁজ পাওয়া গেল না। যার জন্যে এত কাণ্ড, সে যেন মিলিয়ে গেল ভোজবাজির মতো। শেষে ব্যাপারটা ওখানেই চাপা পড়ল। কিন্তু লোকে বলতে লাগলো সুন্দর ছেলেটির আত্মা নাকি নির্জন শাল বনে বনে ঘুরে বেড়ায়। অনেকে শুনেছে, আমিও শুনেছি। দুপুরবেলায় কি গভীর রাত্রে শালবনে কি এক কান্না গুমড়ে ওঠে, করুণ সুরে আকর্ষণের ইন্দ্রজাল ছড়ায়। বলতে বলতে আচার্য মশাই উঠে দাঁড়ালেন। দৃষ্টির আড়ালে তার দেহটা মুছে যেতেই বাবা সশব্দে হেসে উঠলেন। সে হাসি আজও আমার কানে লেগে রয়েছে। মাস 6 পরের কথা। পেনশন নিয়ে বার্মা থেকে এই সময় আমার দাদামশাই এলেন দেবীগঞ্জে। তিনি বার্মার রেলওয়ে বিভাগে ডিভিশনাল ইঞ্জিনিয়ার ছিলেন। বহু নতুন নতুন রেলপথ তারই অধীনে তৈরি হয়েছে এবং এই কাজে বিস্তর প্রশংসা অর্জন করেছিলেন বার্মা সরকারের কাছ থেকে। আজও রেঙ্গুনের পুরনো বাঙালি মহলে তার নামডাক আছে। বেশ মনে পড়ে, সকাল থেকে টিপ টিপ বৃষ্টি পড়ছে, কখনো জোরে কখনো আস্তে। আকাশময় মেঘেরা বুনো মোষের মতো দাপাদাপি করে বেড়াচ্ছে। বারোয়ারি তলায় মহাষ্টমী পুজো আরম্ভ হয়ে গেছে। থেকে থেকে ঢাকের আওয়াজ আসছে কানে। কিন্তু এমন দিনে আমাদের বেরোবার হুকুম হয়নি, তাই নতুন জামা কাপড় পরে অত্যন্ত দুঃখিত মনে আমরা বারান্দায় বসেছিলাম। এমন সময় একটা ঘোড়ার গাড়ি এসে দরজার সামনে দাঁড়ালো। একজন সাহেবী পোশাক পরা ভদ্রলোক গাড়ি থেকে নামলেন। দাদামশাইকে এর আগে আমরা দেখিনি। দিদিমণি অনেকদিন আগেই মারা গেছেন। মাই তার একমাত্র সন্তান। দীর্ঘদিন কর্মোপলক্ষে ব্রহ্মের জঙ্গলে জঙ্গলে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছেন, তাই মেয়ের কাছে বিশ্রাম নিতে এসেছেন। তার বিশ্বাস দেবীগঞ্জে তিনি শান্তি পাবেন। বিস্কুট চকলেটের ঘুষ ছড়িয়ে সহজেই আমাদের মন জয় করে নিলেন। সাহেব বলে একটুও ভয় পেলাম না। আমাদের কোয়ার্টার দেখে খুশিও হলেন, কিন্তু সবচেয়ে অবাক হলেন দক্ষিণ দিকের জানলা খুলে। কালো মেঘের তলে নধর সবুজ উদ্বেল হয়ে উঠেছিল তখন বাতাসে। মুগ্ধ শিশুর দৃষ্টিতে চেয়ে রইলেন দাদামশাই। টেবিলে তার চা জুড়িয়ে যাচ্ছিল। মাকে বললেন, এমন সুন্দর জিনিস যে তোদের এখানে রয়েছে, তা তো একবারও চিঠিতে লিখিসনি। শালের বন যে সুন্দর তা তোমাদের চোখেই লাগছে বাবা, আমার ভয় করে। বাবা বললেন, এখানকার আচার্য মশাই এক গল্প শুনিয়ে গেছেন। কার যেন আত্মা শালবনে ঘুরে ঘুরে বেড়ায়, কাঁদে, সেই থেকে ভয় পেয়েছে। দাদামশাই খুব জোরে হেসে উঠলেন। দুপুরের খাওয়া দাওয়ার পর বিশ্রাম করলেন। বিকেলে মেঘ কেটে গেল। বললেন, হ্যাঁ রে, তোরা শালবনে কেউ গিয়েছিস? আমরা বললাম, না, মা যেতে দেয় না। চল তোদের দেখিয়ে আনি। দাদামশাই বললেন। হাঁটতে হাঁটতে এলাম, কিন্তু কাছে এসে আমাদের ততটা ভালো লাগলো না যতটা জানালা থেকে মনে হতো। তার উপর আজ অষ্টমীর পুজো, বারোয়ারি তলায় থিয়েটার হবে, নতুন জামা কাপড় কাউকে দেখাতে পারছি না, সেজন্যও মনে মনে যথেষ্ট ক্ষোভ। কিন্তু দাদামশাইয়ের যেন শালের বন দেখা শেষ হয় না। বৃষ্টি হয়ে যাওয়ায় জল জমেছে, পাতা থেকে জল ঝরে ঝরে আমাদের নতুন জামাগুলি ভিজিয়ে দিচ্ছে। শেষে আমাদের সমবেত আপত্তিতে দাদামশাইকে ফিরতে হলো। এরপর থেকে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। দাদামশাই কিছুতেই ঘরে থাকতে চান না। বাবা কত বলেন, মা কত অনুযোগ করেন, কিন্তু দাদামশাইয়ের ওই এক গো। শালবন নাকি তাকে ডাকে, মানুষের ভাষায় কথা বলে। বলেন, যতই তোরা খাওয়াস আর যত্ন করিস, আমার স্বাস্থ্য কিছুতেই ভালো হবে না যতক্ষণ না শাল সেগুনের হাওয়া গায়ে লাগে। দাদামশাই বহুদিন বার্মায় ছিলেন,
বার্মার বিখ্যাত শাল সেগুনের জঙ্গল সাফ করে নতুন নতুন রেলপথ পাততে হয়েছিল সেই সময়, তাই তাকেও সঙ্গে সঙ্গে থাকতে হয়েছিল। সেই জন্যই বুঝি জঙ্গলের মায়ায় পড়ে গেছেন। বাবা এরকম ব্যাখ্যা করতেন, কিন্তু মার মনের সন্দেহ দূর হতো না। মাঝে মাঝে তিনিও নাকি শালবনে কান্না শুনেছেন। আগে আগে বাবা আমাদের ভুল ভাঙাবার জন্যে হঠাৎ ঘুম ভাঙাতেন। সত্যি মাঝরাতে শালবনে কিসের এক গোঙানি শুনতাম আমরাও। এই সময় আচার্য মশাইয়ের গল্প মনে পড়ে যেত। সত্যি গাটা অকারণে ছমছম করত। জানলা খুলে ভয়ে ভয়ে লক্ষ্য করতাম কেমন এক শীতল জ্যোৎস্নার চাদর শালবনের উপর ছড়িয়ে পড়েছে। বনের ভিতরে ভারী আলোড়ন চলছে, আর বাঁশির মতো করুণ সুর থেকে থেকে সেখান থেকে বেরোচ্ছে। বাবা বলতেন, নির্জন রাত্রিরে পদ্মার হাওয়া বনের মধ্যে ঢোকে, বেরোবার পথ পায় না, ঘুরপাক খায়, তাইতেই ওই কান্নার মতো সুর ওঠে। লোকের ভুল বুঝবার এটাই হলো আসল কারণ। কিন্তু সে যাক, দাদু এখন কেমন যেন হয়ে গেছেন। ভালো করে আমাদের সঙ্গে কথা বলেন না, অত্যন্ত গম্ভীর। আকাশ থেকে একখণ্ড মেঘ যেন তার মুখে ছিটকে পড়েছে। সেই মেঘ এত কালো যে উড়ে যাবার শক্তি পর্যন্ত নেই। খাইয়ে মানুষ ছিলেন বার্মায় থাকতে, এখন একদম খেতে পারেন না। ইংরেজি বই পড়ার অভ্যাসটা তার অবশ্য এখনো যায়নি। ভোরবেলা একটা বই হাতে শালবনে চলে যান, ঘন ঘাসের উপর বসে পড়েন। এ সময় নাওয়া খাওয়া পর্যন্ত ভুল হয়ে যায়। চাকর পাঠিয়ে বারবার ডাকতে হয়। আবার খাওয়া দাওয়ার পরই অস্থির হয়ে ওঠেন যাবার জন্যে। কান্নার গল্প না হয় না মানুন, কুসংস্কার উড়িয়ে দিন, তবু সাবখোপের ভয় তো মানুষের আছে। মা মিছেই উতলা হন, বাবা বোঝাতে গিয়ে ব্যর্থ হন, কোনো ফল হয় না। এবার সেই দিনটির কথা বলে আমি শেষ করব। কি ভয়ঙ্কর সেই দিন আমার স্পষ্ট মনে আছে। আজও যখন ভাবি আমার সমস্ত গা শিউরে ওঠে। মাঘ মাসের দিন, শেষ সময় পদ্মাপাড়ের গ্রামগুলিতে ভয়ঙ্কর শীত পড়েছে, তার উপর ঝোড়ো হাওয়া। আমাদের বাড়িতে লোকজনের দ্রুত আসা যাওয়া, গম্ভীর থমথমে চারদিক। একটা ভয়ঙ্কর দৃশ্যের প্রস্তুতি হিসেবে বাতাস যেন চঞ্চল হয়েছে আরও। আমাদের গায়ে ধারালো অস্ত্রের মতো কেটে বসছে। সকাল থেকে দাদামশাইকে পাওয়া যাচ্ছে না। শালবনের আশেপাশে সবাই খুঁজে এসেছে, কিন্তু কেউ বনের গভীরে যেতে সাহস করছে না এই রাত্রিবেলায়। কিন্তু দিনের অপেক্ষায় বসে থাকবার পাত্র বাবা নন। একাই টর্চ হাতে বেরিয়ে পড়লেন। কিছুক্ষণ পর তিনিও ফিরে এলেন রাত্রির মতো মুখ নিয়ে। ভীষণ ভয় পেয়েছিলাম আমরা সে রাতে। মা কাঁদছিলেন, এই অভিশপ্ত বাড়ি ছাড়বার জন্য অস্থির হয়েছিলেন। আমরা সারা রাত জেগেছিলাম। সহৃদয় প্রতিবেশীরা সমস্ত রাত জেগে আমাদের সাহস দিয়েছিলেন। রাত যেন কাটতে চাইছিল না কিছুতেই। ভয়ের চাবুক বারবার আছড়ে পড়ছিল সারা দেহে। অবশেষে ভোর হল। শালবনের হৃৎপিণ্ড থেকে দাদামশাইয়ের প্রাণহীন দেহটা বের করে নিয়ে আসা হল। খবর পেয়ে আচার্য মশাই এলেন, বললেন, এই কোয়ার্টারে যারা এসেছে দেখেছি একজনকে শালবনে রেখে যেতে হয়েছে। তখন বলিনি ছেলেরা ভয় পাবে বলে, কিন্তু ম্যানেজারের উচিত ছিল আপনাকে পরিষ্কার করে বলা। কেউ থাকতে চায় না এখানে, আজই এই বাড়িটা বদলান। বদলাবার আর দরকার হয়নি। সেদিনই সন্ধ্যের গাড়িতে দেবীগঞ্জ ছেড়ে চলে গিয়েছিলাম আমরা। বাবা চার্জ বুঝিয়ে দিয়ে দিন তিনেক পরে আমাদের কাছে এসেছিলেন। কিন্তু এতদিন পর আজও আমার মনে এক রহস্য খেলা করে বেড়ায়। দাদামশাই সাহেব মানুষ, কিসের নেশায় তবে তিনি আত্মহত্যা করতে গেলেন? তিনি কি জানেন না গভীর রাতে পদ্মার বাতাস বনের মধ্যে পথ না পেলে ওই রকম কান্নার মতো সুর বেরোয়? নাকি এসব ছাড়া আর কোনো অর্থ পেয়েছিলেন এর ভেতর? গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে শুনছিলেন বিজন কুমার ঘোষের লেখা শালবনের কান্না।
আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।